বিজ্ঞপ্তি দিয়েই জানিয়েছেন গত বেশ কয়েকদিন ধরেই এই বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছিল। জাতিসংঘ বাংলাদেশে মানবাধিকার বিষয়ে অফিস করবে এবং এই মানবাধিকারের অফিস করার পর কার মানবাধিকার স্বার্থ রক্ষা হবে, কার মানবাধিকার ক্ষুণ্ণ হবে, সেই নিয়েও কিন্তু রাজনৈতিক অঙ্গনে বেশ আলোচনা সমালোচনা আছে। এর মধ্যে চরমনায়ের পীর বলে দিয়েছেন বাংলাদেশে মানবাধিকারের অফিস করতে তারা দিবে না, সেটি প্রতিহত করা হবে। অন্যান্য রাজনৈতিক দলগুলো এই নিয়ে বেশ সমালোচনাও করেছিলেন। প্রচলিত আছে যেই দেশে মানবাধিকারের অফিস করে জাতিসংঘ সেই দেশের মানবাধিকার হুমকির মুখে পড়ে এবং তার জন্য চড়া মূল্যও দিতে হয়। বিষয়টি ইতিবাচক হিসেবে দেখছে না রাজনীতিবিদ সহ অনেকেই। তবে কেউ কেউ বলছে তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু কার লাভ, কার ক্ষতি, কি উদ্দেশ্য, সেটি কিন্তু এখন বড় বিষয়। যদি উদ্দেশ্য ভালো হয় সেই ক্ষেত্রে অফিস হোক না হোক কোনো সমস্যা নেই, কিন্তু উদ্দেশ্য খারাপ হলে, দীর্ঘমেয়াদী কোনো পরিকল্পনা থাকলে সেটি আসলে দেশের মানুষের জন্য, দেশের জন্য দুর্ভাগ্যের। নিশ্চয়ই জানেন যে এই ধরনের অফিস যেসব দেশে করেছে এবং তারা মূল্য দিয়েছে এমন রেকর্ডও কিন্তু আছে। ভালো ফলের চেয়ে খারাপ ফলই নাকি বেশি হয়, এই বিষয় নিয়ে আসলে খুব জটিলতা তৈরি হয়েছে, বিশেষজ্ঞরাও তাই বলছে। তো কেন এই সময়ে জাতিসংঘের এই অফিসটি বাংলাদেশে, সেটি কিন্তু এখন বড় প্রশ্ন। আগামীকাল সোহরাওয়ার্দী উদ্যানে সবচেয়ে বড় সমাবেশের ডাক দিয়েছে জামায়াত ইসলামী বাংলাদেশ। তারা সেইখানে 10 লাখ মানুষের সমাগম করতে চায় বলে আমরা যতটুকু জানতে পেরেছি, এবং তারা বেশ আয়োজন করেছে। এর জন্য রেলওয়ে কর্তৃপক্ষ 3 সেট অর্থাৎ 6টি ট্রেন, তারা বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে শোনা গেছে। যদিও এটি শর্ত সাপেক্ষ, অর্থাৎ তারা বিল পরিশোধ করেছে, ভাড়া পরিশোধ করেছে, সেই শর্তেই এই ট্রেনগুলো দেওয়া হচ্ছে। এবং এর আগে আওয়ামী লীগ সরকারের আমলেও তারা এই ট্রেন ভাড়া করে জনসভায় লোক এনেছিল। এছাড়া জামায়াত ইসলামের তারা আগামীকাল 7টি বিষয় নিয়ে আসলে 7 দফা দাবিতেই মূলত এই সমাবেশকে গুরুত্ব দিয়েছে এবং সারা দেশ থেকে লঞ্চ, বাস, ট্রেনে করে লোকজন আসতে শুরু করেছে এবং আগামীকাল দুপুর 2টায় সেই সমাবেশটি সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হবে। সকাল থেকে লোকজন ভরে যাবে সেটি তারা আশা করছেন। এবং এই সমাবেশকে কেন্দ্র করে নির্বাচনের আগে বড় সমাবেশ, বড় শোডাউন জানানোর চেষ্টা, সেটি নিঃসন্দেহে। এবং কেউ কেউ মনে করছেন যে তারা কাল নতুন বার্তা দিতে পারেন। কি বার্তা দেবে জামায়াত, সেটি কিন্তু এখন দেখার বিষয়। গত 15-16 বছর বিএনপি জামায়াত সবচেয়ে বেশি নিপীড়ন বা নির্যাতনের শিকার হয়েছিল ফেসিবাদী সরকারের কাছে। এখন 5 তারিখের পর, গত বছরের 5 আগস্টের পর ক্ষমতায় যাওয়াকে কেন্দ্র করে যেই প্রতিযোগিতা শুরু হয়েছে, সেই প্রতিযোগিতাকে কেন্দ্র করে দুই পক্ষ মোটামুটি যেই পরিমাণ হাটে হাড়ি ভাঙছে, একে অপরের দোষ ত্রুটি বের করছে, তাতে আখেরে কার লাভ, সেটি কিন্তু এখন প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। নিজের ভালো পাগলেও বুঝলেও কিন্তু বিএনপি জামায়াত কেন বুঝছে না, সেটি কিন্তু এখন বড় প্রশ্ন। এরই মধ্যে জামায়াতে যে নীতির কথা বলে, সেই নীতি যে বের হয়ে যায়, তারও একটি প্রমাণ আমরা দেখানোর চেষ্টা করছি। সেটি হচ্ছে যে জামায়াতের এক নেতা বলেছেন যে 50,000 টাকা দেওয়া বিষয়টা আমি দেখব, এবং জামায়াত তার বিরুদ্ধে তদন্ত করে দেখেছে যে সে আসলে এই কাজ করেছে এবং তাকে দল থেকে বহিষ্কার করেছে। শুধুমাত্র বিএনপি নেতাদের বিরুদ্ধে যে এমন অভিযোগ ওঠে, সেটি আজ মিথ্যে করে দিল জামায়াত, এবং জামায়াতও সেই অভিযোগই অভিযুক্ত। শুধু বিএনপি জামায়াত নয়, এনসিপির নেতাদের বিরুদ্ধেও নিশ্চয়ই দেখেছেন এই ধরনের অভিযোগ উঠেছে। খোদ সার্জি সালামের বিরুদ্ধে আইফোন নেওয়ার অভিযোগ করেছে। 7 লাখ টাকা নেওয়ার গল্প আমরা কয়েকদিন আগে দেখিয়েছি আপনাদের। সেটি আসলে সব রাজনৈতিক দলগুলির আসলে এই চরিত্র থাকে, এবং যেই বলে যে এটা ভালো না, ওটা ভালো না, আসলে সবারই কম বেশি এই দোষ ত্রুটি থাকবে, এবং এই দোষ ত্রুটির মাঝখান থেকেই ভালোটা খুঁজে নেবে মানুষ। আজকে নিশ্চয়ই দেখেছেন যে এনসিপির নেতারা যে ফরিদপুর হয়ে, মুন্সিগঞ্জ হয়ে, নারায়ণগঞ্জ হয়ে তারা কক্সবাজারের পথে গেছে। নারায়ণগঞ্জে যেই হুঁশিয়ারি দিয়েছে নাহিদ ইসলাম যে কোনো পরিবারের কাছে বর্গা দেবে না নারায়ণগঞ্জকে, আসলে কি নারায়ণগঞ্জ কোনো পরিবারের কাছে বর্গা দেওয়া ছিল? নারায়ণগঞ্জে আওয়ামী লীগ শাসনামলে শামীম ওসমানদের পরিবারদের কথাই বলেছেন। তারা তাদের রাজনীতি করবে, খুব স্বাভাবিক। এবং অন্যান্য জেলাতেও একই বিষয়, যে যেসব পরিবারগুলি খুব প্রভাবশালী বা পাওয়ারফুল, তাদের কাছেই মূলত শহরটা জিম্মে থাকে। এটা খুব স্বাভাবিক। এখন যদি নতুন কোনো রাজনৈতিক দল এসে বা এনসিপির নেতারা যদি মনে করে যে এই শহরটা আমাদের, সেটা কি আসলে সম্ভব? সেটা আসলে সম্ভব কিনা সেটা আপনারা ঠিক করবেন। এবং প্রত্যেকটি এলাকাতে এই ধরনের আধিপত্য থাকবেই। রাজনৈতিক শিষ্টাচার বলে যে কথাটি আছে, সেটি আসলে অনেকের মধ্যে দিন দিন কমে যাচ্ছে, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। নাহিদ ইসলাম নিজে আজকে বলেছে বুড়োদের মতো কোনো প্রতিশ্রুতি তরুণরা দেবে না।
নির্বাচন মানেই তো প্রতিশ্রুতি, প্রতিশ্রুতি না দিলে বাস্তবায়ন করবেন কি? আগে যদি কোনো প্রতিশ্রুতি না দেয় কেউ, তাহলে বাস্তবায়নটা করবে কি, করে দেখাবে। সেটি তো আমরা দেখেছি যে গত 1 বছরে কি করে দেখিয়েছে সরকার, মানুষের প্রত্যাশার জায়গা কতটুকু গেছে সেটি কিন্তু পরিষ্কার হয়েছে। নিশ্চয়ই প্রতিশ্রুতি না, আসলে প্রতিশ্রুতির ফুলঝুরি নেই। আমরা সবসময় বলি যে আসলে কাজে করে দেখাতে, সেটি আসলে কতটুকু করে দেখাতে পেরেছে সরকার বা এনসিপি নতুন রাজনৈতিক দল হিসেবে তারা মানুষের কাছে কতটুকু যেতে পেরেছে বা কতটুকু তারা তাদের প্রতিশ্রুতি দেখাতে পেরেছে, রাখতে পেরেছে, সেটিও কিন্তু প্রশ্নের সম্মুখীন হয়েছে। কারণ বিপ্লবের পর যেহেতু বিপ্লব উত্তর এই রাজনৈতিক দলটি, তাদের যারা গত জুলাই বিপ্লবে যারা প্রাণ দিয়েছে, আহত হয়েছে, নিহত হয়েছে, তাদের পাশে থাকা কতটুকু তারা থাকছে এখন, সেটি কিন্তু প্রশ্ন উঠেছে। নিশ্চয়ই দেখেছেন যে আবু সাইদের মা গতকাল বলেছে, গত পরশু বলেছেন যে রংপুরে উপদেষ্টা গেল কিন্তু তার বাড়িতে গেল না, তার খোঁজ নিল না। নিশ্চয়ই দেখেছেন যে আবু সাইদকে কেন্দ্র করে তারা উপদেষ্টা সেখানে গেল, কিন্তু একই দিনে কক্সবাজারের পেকুয়ায় ছাত্রদলের যে নেতাটি শহীদ হয়েছিল, এই দিনে একই দিনে তাকে দেখতে কিন্তু কেউ যায়নি, শুধুমাত্র ছাত্রদলের সেক্রেটারিকে আমরা দেখেছি সেখানে গিয়েছে। এই যে বৈষম্য দূর করার কথা বলে এখনো বৈষম্য রয়ে যাচ্ছে, এর রেশ কিন্তু বাড়বে। সেটি আসলে মূলত আজকে বিএনপি নেতারা বলেছে যে মির্জা আব্বাস এবং মঈন খান দুজনে বলেছেন বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য রাজনীতি করে না বা ক্ষমতার জন্য তারা পাগল নয়। তাহলে কিসের পাগল তারা? তাহলে কেন এত প্রতিযোগিতা, কেন একজনের বিরুদ্ধে এত অন্য দলের বিষেধাগার, বা কেনই বা হাটে হাড়ি ভাঙছে? যাই হোক, সেটি রাজনৈতিক দলগুলোর প্রত্যেকেরই লক্ষ্য থাকে ক্ষমতায় যাওয়া, নির্বাচন করা। কিন্তু এই নির্বাচন নিয়ে যে জটিলতা তৈরি হয়েছে, এটি